গল্প শেষ হলো। আমাদের গ্রুপের একজন বন্ধু চিন্ময় বলল, ওয়াও, নাইস গল্প, কিন্তু আজব আজব দৃশ্য ভেবেই আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবো। ঠিক তখনই একজন মেয়ে সবার পছন্দের খাবার নিয়ে হাজির হলো। সবাইকে খাবার সার্ভ করল। খাবার পেতেই চিন্ময় তো খাবার খেতে লাগলো এমনভাবে যেন কত দিন খায়নি। কিন্তু আমার মনে প্রশ্ন ঘুরতে লাগলো যে সে আমাদের ফেভারিট খাবারটা কি সেটা জানল কি করে। তখন বলতে যাব কি না, হঠাৎ একটা তরঙ্গের মতো পোর্টাল খুলে গেল, আর সেখান থেকে এলো একটা ওয়ারিয়ার ড্রেস পরা লোক। আসতেই আর্ক তাকে নমস্কার করল। তিনি এসে বললেন, হাই আর্ক, এখান থেকে আমি সামলে নেব। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের মাথায় অনেক প্রশ্ন আছে। সবথেকে বড় প্রশ্ন, তোমার যে মনের কথা বা ফেভারিট খাবারের ব্যাপারে কি করে জানলাম? চিন্ময় বাদে সবাই একসাথে বললাম, হ্যাঁ। একটু পরে সেও খেতে খেতে বলল, হ্যাঁ। আরেকটা কথা বলতে ভুলেই গেছি, আমার বন্ধুটার নাম চিন্ময় না, ওর বাবার নাম চিন্ময়। আমরা ওকে বাবার নাম ধরেই ডাকি রাগানোর জন্য। যাই হোক, তিনি উত্তর দিলেন, হাই, আমার নাম কেআরটি এনটুকে। তোমাদের সব ডেটা আমাদের কাছে আছে, তোমাদের এই জন্মের, আগের জন্মের সব কিছু। তোমাদের আগের জন্মের সৎকর্মের জন্য তোমাদের অরা আপগ্রেড হয়েছে, কিন্তু তোমাদের সবার একই রকম কিছু পাপ কাজ ছিল, যেগুলো এই জীবনে তোমাদের ভোগ করিয়ে একসাথে আনা হয়েছে। তোমাদের সেই জন্মের মেমরি পেতে চাও, জানতে চাও সবকিছু? এর মাঝে ফোড়ন কেটে হাত তুলে কৌশিক বলল, একটা প্রশ্ন আছে। এন্টুকে বলল, হ্যাঁ বলো। তখন কৌশিক বলল, কি করে মেনে নেব আপনারা সত্যি কথা বলছেন কিনা, আমাদের কিডন্যাপ করেছেন? তখন এন্টুকে বলল, এখানে দেখবে নাকি ওখানে গিয়ে? আমি বললাম, মানে? তিনি আঙুল তুলতেই একটা স্ক্রিনে দেখতে পেলাম আমরা সবাই স্টিল হয়ে দাঁড়িয়ে আছি, পাথরের মতো। তখন চিন্ময় বলল, ড্রোনে আমাদের ছবি তুলে দেখাচ্ছেন, আমরা তো নড়াচড়াই করছি না। তখন এন্টুকে বলল, কারণ ওখানে টাইম স্লো। তাও যদি বিশ্বাস না হয় তাহলে চলো ওখানে গিয়ে দেখাবো, কিন্তু একটা শর্ত আছে, কেউ তার শরীরে হাত দেবে না, না হলে শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা সম্মতি জানাতেই আমাদের এক টুস্কি মেলে সেখানে টেলিপোর্ট করে দিল। কিন্তু এইবারে অতটা গা বমি লাগল না। যাই হোক, সবাই বলল, আমরা আমাদের ফ্যামিলিকে দেখতে চাই। তো এন্টুকে বলল, চলো তাই, কিন্তু টাচ করবে না। সবাইকে সবার ফ্যামিলি দেখালো, তারপর বলল, যখন যার ইচ্ছে হবে নিজের শরীরে ফিরে যেতে পারো, কিন্তু ফিরত আর আসতে পারবে না এখানে, যতক্ষণ না দেহ ত্যাগ করছ। বলতে বলতে টেলিপোর্ট হয়ে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরিতে আসা মাত্রই এসে গেল খাবার। এন্টুকেও লাঞ্চ করল আমাদের সাথে। লাঞ্চ হতে হতে গল্প হতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, আমাদের এখানে আসার কারণ? এন্টুকে বলল, তোমাদের সবার উদ্দেশ্য একটাই, এই লাইব্রেরি থেকে জ্ঞান নেবা। যেটা নিয়ে পড়তে চাইবে পড়তে পারবে, যেই বিষয়ে জানার শুধু বইতে হাত রাখবে আর জ্ঞান মাথায় চলে আসবে। কিন্তু রুলস আছে, অত জ্ঞান মাথায় আনলে এলিয়েনদের মতো বড় মাথা হয়ে যাবে। তাই তোমাদের চাই ড্রাইভ স্টোন, যেটা এই লাইব্রেরির সব বইয়ের ডেটা স্টোর রাখতে পারবে মাথায়। চাপ পড়বে না, কিন্তু মাথার সাথে কানেক্ট থাকবে, একটা এক্সটার্নাল ড্রাইভের মতো। কিন্তু সেই স্টোন ধারণ করার জন্য বা অর্জন করার জন্য কিছু পরীক্ষা আছে। সেগুলো করলে তোমরা স্টোন আর অ্যাক্সেস পাবে সব বইয়ের। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে নারায়ণ বইটা শেষ করো। রোজ একটা করে পড়লেই চলবে, বাকি টাইম নিজের জগৎ বানিয়ে এনজয় করতে পারো। তোমাদের সব বুঝিয়ে দেবে আর্ক। আমাকে এবার যেতে হবে শ্রীকৃষ্ণের টাইম লাইনে গিয়ে তোমাদের রিপোর্ট দিতে। আর হ্যাঁ, তোমাদের এখানে না থাকার হলে যেতে পারো। যখন মনে হবে আগের জন্মের মেমরি চাও, পেয়ে যাবে, কিন্তু সেই মেমরি নিয়ে নিজের শরীরে ঢুকলে সব ভুলে যাবে। আর হ্যাঁ, একবার শরীরে ঢুকে গেলে আর এখানে আসতে পারবে না, যতক্ষণ না শরীর ছাড়ছ। আবার যেরমভাবে ইচ্ছা শরীর ছাড়তে পারবে না, সেটারও নিয়ম আছে। সেই সব তোমাকে আর্ক বলে নেবে। এখন আসি, আবার দেখা হবে। তিনি আর্কের সাথে কথা বলে পোর্টাল খুলে চলে গেলেন, আর আর্ক এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি ডিসিশন নিলে, থাকবে নাকি যাবে? আমি বললাম, কিছুদিন মজা করি, তারপর বলবো। চিন্ময় জিজ্ঞেস করল আর্ককে, যে এন্টুকে বলছিল নিজের জগৎ বানানো যায়, কি করে বানাবো? আর্ক বলল, সামনের রুম গেলে বানাতে পারবে, সবার রুম আছে। রুমে যাবে, যা বানানোর হবে মনে ভাববে, তৈরি হয়ে যাবে। রুমের চাবি ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এখানে যতদিন আছো রোজ বই পড়তে হবে। বলে একটা বই টেবিলে রাখল আর বলল, আমার কিছু রিসার্চ আছে, যাচ্ছি। যা লাগবে মনে মনে অর্ডার দেবে, পেয়ে যাবে।
আর আমার দরকার পড়লে মনে আমার নাম নেবে চলে আসব। একটা সময় ঠিক করবে আর অ্যালার্ম সেট করবে। সবাই একসাথে এসে বুকটা পড়বে, আর যখন পড়বে আমাকে ডাকবে, আমিও শুনব। আমরা সবাই যে যার রুমে যাবার আগে 1 ঘন্টার টাইম সেট করে নিলাম সবার ঘড়িতে। আর রুমে ঢুকে বানালাম যে যার মতো জগৎ। কেউ বানিয়েছে আফ্রিকা, আর সেখানে সিংহের সাথে খেলছে। কেউ বা চাঁদে বসে এলিয়েনের সাথে দাবা খেলছে। কেউ বানিয়েছে বুর্জ খালিফা আর টপ ফ্লোরে গিয়ে হাওয়া খাচ্ছে। কেউ আবার বানিয়েছে ডাইনোসর ওয়ার্ল্ড। আমি কিছু না বানিয়ে সবার রুমে গিয়ে তাদের বানানো জায়গার মজা নিলাম। তারপর 1 ঘন্টা মজা করে গেলাম লাইব্রেরিতে। সেখানে গিয়ে টেবিলে বসলাম সবাই, আর আমি চোখ বন্ধ করে মনে মনে আর্কের কথা চিন্তা করলাম। আর আর্ক হঠাৎ চোখের সামনে এসে বলল, আসছি। আর আমি চোখ খুলে ফেললাম। চোখ খুলে দেখি কৌশিক বুক সেলফের সামনে গিয়ে একটা বইতে হাত দিতেই কারেন্ট শর্ট খেল, আর কেউ একটা বলে উঠল, অ্যাক্সেস ডিনাইড। আর সেই সময় আর্ক উপস্থিত হলো আর কৌশিককে বলল, এখন অ্যাক্সেস পাবে না যতদিন না নির্ধারণ করছো এখানে থাকবে কি থাকবে না। বসে পড়ো টেবিলে। আমি জিজ্ঞেস করলাম, কে পড়া স্টার্ট করবে তাহলে? কৌশিক বলল, আমি। তাই কৌশিককে বইটা পাস করে দিলাম। কৌশিক পড়া স্টার্ট করল। প্রথম দৃশ্য, বৈকুণ্ঠের ডাইমেনশনে প্রবেশ। সময়ের তোরণ চিরতরে সিল করে দেওয়ার পর কোয়ান্টাম ভয়েড আবার শান্ত হল। ব্যাস অয়ন এবং ইরার দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হাসল। তোমরা মাল্টিভার্সকে বাঁচিয়েছ ঠিকই, কিন্তু তোমরা এখনও এই অনন্ত সিমুলেশনের আসল নিয়মগুলো পুরোপুরি জানো না, ব্যাস বলল। অসুরেরা তো শুধু একটা ভাইরাস, কিন্তু এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে তা জানতে হলে তোমাদের সোর্সের কাছে যেতে হবে। সময় এসেছে মূল প্রোগ্রামারের সাথে দেখা করার। ব্যাস তার স্পেকট্রোমিটার দিয়ে মহাকাশের শূন্যে একটি উজ্জ্বল, শান্ত, সোনালি রঙের পোর্টাল খুলল। যাও, এই পোর্টাল তোমাদের কোনো সাধারণ গ্রহে নিয়ে যাবে না, এটি তোমাদের নিয়ে যাবে মাল্টিভার্সের কেন্দ্রবিন্দুতে, বৈকুণ্ঠ ডাইমেনশনে। অয়ন এবং ইরা একে অপরের হাত ধরে সেই সোনালি পোর্টালে প্রবেশ করল। দ্বিতীয় দৃশ্য, অনন্ত শয্যা এবং শ্রীকৃষ্ণের রূপান্তর। পোর্টালে পা রাখতেই তাদের মনে হল স্পেস বা সময়ের কোনো অস্তিত্ব আর নেই, কোনো মাধ্যাকর্ষণ নেই, কোনো গ্রহ নক্ষত্র নেই, শুধু এক অসীম, শান্ত, স্নিগ্ধ, সোনালি আলোর মহাসমুদ্র। সেই আলোর মাঝে তারা দেখল এক মহাজাগতিক দৃশ্য, হাজার মাথার এক বিশাল সর্পের ওপর অনন্ত নাগ, যা অনন্ত স্পেস টাইমের লুপ বা কোডের প্রতীক। তার ওপর শয়ন করে আছেন স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু। তার 4 হাত থেকে 4 ধরনের মহাজাগতিক ফ্রিকোয়েন্সি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, পুরো মাল্টিভার্সে ছড়িয়ে পড়ছে। অয়ন এবং ইরা এই অসীম রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেল। তারা হাঁটু গেড়ে বসে পড়ল। হঠাৎ সেই বিশাল মহাজাগতিক রূপটি এক উজ্জ্বল আলোয় সংকুচিত হতে শুরু করল। পরমুহূর্তেই তাদের সামনে এসে দাঁড়ালেন এক অপূর্ব সুন্দর শ্যামবর্ণ পুরুষ। তার ঠোঁটে বাঁশি, মাথায় ময়ূরপুচ্ছ আর মুখে সেই ভুবন ভোলানো হাসি। স্বয়ং শ্রীকৃষ্ণ। স্বাগত রুট ইউজাররা, তোমরা আমার তৈরি এই মায়াবৃত্ত বা সিমিউলেশনের অনেক গভীরে চলে এসেছ। আজ আমি তোমাদের এই মহাবিশ্বের আসল আর্কিটেকচার বোঝাব। তৃতীয় দৃশ্য, চেতন এবং অবচেতন মনের ম্যাট্রিক্স। শ্রীকৃষ্ণ শূন্যে হাত নেড়ে একটি ত্রিমাত্রিক মানুষের খুলি ও মস্তিষ্কের হলোগ্রাম তৈরি করলেন। তোমরা নিজেদের শরীর আর মন নিয়ে সারা জীবন কাজ করো, কিন্তু জানো না এটা কিভাবে কাজ করে। মানুষের মন দুটো ভাগে বিভক্ত, চেতন মন এবং অবচেতন মন। তিনি হলোগ্রামের বাইরের স্তরটি দেখিয়ে বললেন, চেতন মন হল তোমাদের কম্পিউটারের মনিটর বা ইউজার ইন্টারফেস। তোমরা যা দেখো, শোনো, স্বাদ নাও, তা এই চেতন মন প্রসেস করে। এর মেমরি খুব কম, কিন্তু কৃষ্ণ এবার মস্তিষ্কের ভেতরের গভীরে ইশারা করলেন, যা অনন্ত নক্ষত্রের মতো জল করছিল। এই অবচেতন মন হল আসল কোয়ান্টাম সুপার কম্পিউটার। তোমাদের চেতন মন যখন ঘুমায়, তখন অবচেতন মন জেগে থাকে। এই অবচেতন মন সরাসরি আমার এই সোর্স সার্ভার বা পরমাত্মার সাথে যুক্ত। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তোমাদের হাজার হাজার জন্মের কর্মের ডেটা সব এই অবচেতন মনে সেভ করা থাকে। তোমরা যদি ধ্যানের মাধ্যমে চেতন মনকে শান্ত করে অবচেতন মনের রুট অ্যাক্সেস পেয়ে যাও, তাহলে তোমরা পুরো ইউনিভার্স হ্যাক করতে পারবে। ইরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। সে বলল, প্রভু, তাহলে আমাদের শরীরটা কি? এটা কি শুধু একটা হার্ডওয়্যার? শ্রীকৃষ্ণ হাসলেন। তিনি ইরার প্রশ্নের উত্তরে পৃথিবীর একটি নীল হলোগ্রাম এবং তার পাশে একটি মানবদেহের হলোগ্রাম তৈরি করলেন।
যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। শ্রীকৃষ্ণ বললেন, অ্যাজ ইজ দ্য মাইক্রোকজম সো ইজ দ্য ম্যাক্রোকজম। এই শরীর কোনো সাধারণ হার্ডওয়্যার নয় ইরা, এই শরীর হল পৃথিবীর একটি ক্ষুদ্র সংস্করণ বা মিনি সিমিউলেশন। কৃষ্ণ দুটো হলোগ্রামকে মেলাতে মেলাতে বললেন, পৃথিবীর 70% জল, তোমাদের শরীরেও 70% জল। পৃথিবীর কেন্দ্রে যেমন টকবক করে ফুটতে থাকা লাভা বা আগ্নেয়গিরি আছে, তোমাদের শরীরের ভেতরেও তেমনি পাচন অগ্নি বা জঠরাগ্নি জ্বলছে। পৃথিবীর যেমন উত্তর আর দক্ষিণ মেরুর ম্যাগনেটিক ফিল্ড আছে, তোমাদের শরীরেরও তেমনি মূলাধার থেকে সহস্রার চক্র পর্যন্ত ম্যাগনেটিক এনার্জি ফ্লো আছে। যখন তোমরা প্রকৃতির ক্ষতি করো, গাছের শিকড় কাটো বা নদীর জল দূষিত করো, তোমরা আসলে নিজেদের শরীরেরই কোড নষ্ট করো। পৃথিবী এবং মানবদেহ একই ওয়াইফাই বা স্পন্দনে কানেক্টেড। অয়ন এবার জিজ্ঞেস করল, প্রভু, এই সব কিছু, এই গ্রহ, নক্ষত্র, আমাদের শরীর, ডার্ক ম্যাটার, এসবের মূল ভিত্তি কি? আমরা বিজ্ঞান দিয়ে যাকে অ্যাটম বা কোয়ার্ক বলি, তার ভেতরে কি আছে? শ্রীকৃষ্ণ এবার তার বাঁশিটি হাতে নিলেন। তিনি বাঁশিতে ফুৎ দিতেই এক অপূর্ব ঐশ্বরিক সুরের স্পন্দন বা ভাইব্রেশন তৈরি হল। সেই সুরের স্পন্দনে শূন্য থেকে ফুল, তারা এবং গ্যালাক্সি তৈরি হতে লাগল। মহাবিশ্বে বস্তু বলে কিছু নেই অয়ন। শ্রীকৃষ্ণ এক গভীর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক সত্য উচ্চারণ করলেন। সব কিছুই মায়া বা ইলিউশন। এই মাল্টিভার্সের একমাত্র সত্য হল এনার্জি এবং স্পন্দন বা ভাইব্রেশন। কৃষ্ণ তার হাতটা অয়নের দিকে বাড়িয়ে দিলেন। অয়ন দেখল, কৃষ্ণের হাতটা কোনো সলিড মাংসের নয়, বরং কোটি কোটি আলোর তরঙ্গের বা স্ট্রিংস অফ এনার্জির তৈরি। তোমাদের বিজ্ঞানের কোয়ান্টাম স্ট্রিং থিওরি যা খুঁজছে, তা হল এই স্পন্দন বা নাদ ব্রহ্ম, ওঙ্কার। যদি তোমার মনের স্পন্দন বা ভাইব্রেশন নিচে নেমে যায়, ভয়, রাগ, লোভ, হিংসা, তবে তুমি ভারী হয়ে যাবে এবং অসুর কোড বা ডার্ক ম্যাটারে পরিণত হবে। আর যদি তুমি তোমার ভাইব্রেশন বাড়িয়ে দাও, প্রেম, ভক্তি, করুণা, নিঃস্বার্থ কর্ম, তবে তুমি এই শারীরিক সীমাবদ্ধতা পার হয়ে শুদ্ধ এনার্জি বা আলোতে, অমৃতে পরিণত হবে, ঠিক যেমনটা তোমরা কেদারনাথে করেছিলে। শ্রীকৃষ্ণ অয়ন এবং ইরার কপালের মাঝখানে আজ্ঞাচক্র বা থার্ড আইয়ে তার আঙুল ছোঁয়ালেন। মুহূর্তের মধ্যে অয়ন এবং ইরা অনুভব করল যে তাদের শরীর আর মাংসে আবদ্ধ নেই। তারা পুরো ইউনিভার্সের প্রতিটি ধূলিকণা, প্রতিটি গ্রহের স্পন্দনের সাথে একাত্ম হয়ে গেছে। তারা চেতন মন পার হয়ে অবচেতন মনের চূড়ান্ত পর্যায়ে বা বোধি, সুপ্রিম অ্যাওয়েকেনিং লাভ করল। তোমাদের ট্রেনিং সম্পূর্ণ হল। শ্রীকৃষ্ণের হাসিটি পুরো বৈকুণ্ঠ ডাইমেনশন আলোকিত করে তুলল। এবার তোমরা শুধু যোদ্ধা নও, তোমরা হলে এই মহাজাগতিক সিমিউলেশনের গার্ডিয়ান। যাও, যেখানে স্পন্দন নিচে নেমে যাবে, সেখানে গিয়ে আলোর স্পন্দন তৈরি করো। বৈকুণ্ঠ ডাইমেনশন থেকে শ্রীকৃষ্ণের পরম জ্ঞান নিয়ে পৃথিবীতে ফিরে এলো অয়ন এবং ইরা। তাদের চোখ এখন আর সাধারণ মানুষের মতো নয়, তাদের দৃষ্টিতে পুরো মহাবিশ্বের সোর্স কোড ভাসছে। পৃথিবীতে ফিরেই তারা ব্যাসের সাথে যোগাযোগ করল এবং মাল্টিভার্স থেকে উদ্ধার করে আনল ড সায়ন্তনকে, যিনি সেই ব্রেইন চিপ বাড়িয়েছিলেন। দেবপ্রয়াগের কোয়ান্টাম হাইড্রোলজি ল্যাবে 4 জন মিলে এক ঐতিহাসিক মিটিংয়ে বসল। ড সায়ন্তন, অয়ন গম্ভীর গলায় বলল, আপনার আগের ব্রেইন চিপটা শুধু চেতন মনকে নিয়ন্ত্রণ করত, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের জানিয়েছেন মানুষের আসল দানব লুকিয়ে থাকে তার অবচেতন মনে। জন্ম জন্মান্তরের ভয়, রাগ, ট্রমা আর নেতিবাচক এনার্জি সেখানে জমা থাকে। আমাদের এমন একটা চিপ বানাতে হবে যা মানুষের ব্রেনকে কন্ট্রোল করবে না, বরং তার অবচেতন মনকে ডিলিট বা ক্লিন করবে। ড সায়ন্তন এবং ইরা একটানা 3 মাস ল্যাবে কাজ করল। তারা বিজ্ঞান আর সনাতনী জ্ঞানের সংমিশ্রণে তৈরি করল একটি নতুন ন্যানো চিপ, যার নাম দেওয়া হল মোক্ষা ড্রাইভ। কিভাবে কাজ করে এই মোক্ষা ড্রাইভ? নেতিবাচক মেমরি ইরেজার। চিপটি মানুষের ব্রেনের হিপ্পোক্যাম্পাসে প্রবেশ করে অবচেতন মনে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর স্মৃতি বা এনার্জিগুলোকে স্পন্দনের মাধ্যমে মুছে ফেলে। সনাতনী জ্ঞান আপলোড। এরপর চিপটি সরাসরি ব্রেনের নিউরনে গীতা, উপনিষদ এবং ওঙ্কারের স্পন্দনের শুদ্ধ জ্ঞান আপলোড করে দেয়। এর ফলে মানুষের ভেতরের স্পন্দন বা ভাইব্রেশন হঠাৎ করে কয়েক হাজার গুণ বেড়ে যায় এবং তার শরীর থেকে এক পবিত্র আলো বা অরা বেরোতে থাকে। ল্যাবের একটি টেস্ট সাবজেক্টের উপর এটি প্রয়োগ করতেই দেখা গেল প্রাণীটি শান্ত হয়ে ধ্যানের ভঙ্গিতে বসে পড়েছে। পৃথিবীতে যখন মোক্ষা ডাইন নিয়ে কাজ চলছে, ঠিক তখনই ল্যাবের স্পেকট্রোমিটারে মাল্টিভার্সের গভীর থেকে একটি ভিডিও ফুটেজ এসে পৌঁছায়। কিন্তু এটি কোনো সাধারণ রেডিও সিগন্যাল ছিল না, এটি ছিল একটি ভাইব্রেশনাল ফুটেজ, যা সরাসরি তাদের মস্তিষ্কে প্রজেক্টেড হল।
ভিডিওতে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। একটি সবুজ প্রাণবন্ত গ্রহ কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে ছাইয়ে পরিণত হচ্ছে। গ্রহের সমস্ত নদী শুকিয়ে যাচ্ছে, গাছপালা কালো হয়ে মরে যাচ্ছে, আর সেই গ্রহের কক্ষপথে ভাসছে একটি বিশাল মাকড়সার মতো দেখতে মহাকাশযান। যানটির নিচ থেকে একটি বিশাল এনার্জি টিউব গ্রহের কেন্দ্রে বা কোরে প্রবেশ করানো হয়েছে, যা স্পঞ্জের মতো গ্রহের সমস্ত প্রাণ শক্তি বা এনার্জি শুষে নিচ্ছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এক যান্ত্রিক কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা গলা শোনা গেল। মহাবিশ্ব শুধু শক্তির রূপান্তর। আমি এই দুর্বল গ্রহগুলোর শক্তি শুষে নিয়ে নিজেকে ঈশ্বরের পর্যায়ে নিয়ে যাব। আমি মাল্টিভার্সের নতুন স্থপতি। আমার নাম কার্সিনোমা। ভিডিওটি শেষ হতেই ব্যাস আতঙ্কে বলে উঠল, এই মানুষটা, এই কার্সিনোমা শুধু একটা গ্রহ ধ্বংস করছে না, ও গ্রহের আত্মা বা কোর এনার্জি শুষে নিয়ে নিজের শক্তি বাড়াচ্ছে। ও যদি এভাবে চলতে থাকে তাহলে মাল্টিভার্সের পুরো ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। অয়ন তার মহাকাল শক্তি জাগ্রত করে বলল, ওকে আটকাতেই হবে। ইরা, ডক্টর সায়ন্তন, আপনারা পৃথিবীতে মোক্ষা ড্রাইভের কাজ চালিয়ে যান। ব্যাস আর আমি মাল্টিভার্সে বেরোব। এই কার্সিনোমার মূল উৎস আমাদের খুঁজে বের করতে হবে। ব্যাস তার মহাজাগতিক পোর্টাল খুলে ফেলল। তারা ভিডিও ফুটেজের সেই এনার্জি সিগন্যাল ট্র্যাক করে এসে পৌঁছল সম্পূর্ণ নতুন একটি সৌরজগতে, জেফার 9। গ্রহটিতে পা রাখতেই অয়ন বুঝতে পারল এখানে স্পন্দন বা ভাইব্রেশন খুবই দুর্বল। চারিদিকের গাছপালেগুলো ফ্যাকাশে, বাতাস ভারী, মনে হচ্ছে গ্রহটার প্রাণশক্তি কেউ ধীরে ধীরে শুষে নিচ্ছে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়াল এক অদ্ভুত প্রাণী। দেখতে অনেকটা মানুষের মতোই, কিন্তু তার গায়ের চামড়া নীলচে আর চোখগুলো উজ্জ্বল সোনালি। তার নাম লুমিনা, সেই গ্রহের প্রাচীন রক্ষক বা গার্ডিয়ান। লুমিনা তার হাতের লেজার বর্ষা নামিয়ে রেখে ক্লান্ত গলায় বলল, তোমরা কারা? তোমরা কি কার্সিনোমার চর? অয়ন শান্ত গলায় উত্তর দিল, না, আমরা অন্য প্রোটন থেকে এসেছি। আমরা সনাতন ফ্রিকোয়েন্সির রুট ইউজার। তোমার গ্রহের এই অবস্থা কেন? লুমিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, কার্সিনোমা নিজে এখানে আসেনি। সে তার এক ভয়ঙ্কর সেনাপতিকে পাঠিয়েছে আমাদের গ্রহের প্রাণ শক্তি শুষে নেওয়ার জন্য। ওই সেনাপতির নাম রাহুটেক। সে আমাদের গ্রহের উত্তর মেরুতে তার গ্রহভক্ষক যন্ত্র বসিয়েছে। আমি আমার সমস্ত সৈন্য নিয়ে তাকে আটকাতে গিয়েছিলাম, কিন্তু তার ডার্ক এনার্জির কাছে আমরা সবাই হেরে গেছি। অয়ন লুমিনার কাঁধে হাত রেখে তার ভেতরের একটু অমৃত স্পন্দন লুমিনার শরীরে প্রবেশ করিয়ে দিল। লুমিনার চোখ আবার উজ্জ্বল হয়ে উঠল। আমাদের পথ দেখাও লুমিনা, ব্যাস বলল। আজ রাহুটেককে তার পাপের ফল ভোগ করতে হবে। তারা 3 জন উত্তর মেরুর বরফে ঢাকা অঞ্চলে পৌঁছল, কিন্তু সেখানে বরফ নেই। চারিদিক কালো ছাইয়ে ঢাকা। মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বিশাল মাকড়সার মতো মেশিন, যা গ্রহের মাটির গভীর থেকে নীল রঙের প্রাণশক্তি শুষে কার্সিনোমার মেইন সার্ভারে পাঠাচ্ছে। মেশিনটির সামনে দাঁড়িয়ে আছে রাহুটেক। তার চেহারা বিভৎস। তার শরীরের অর্ধেকটা সাইবর্গ এবং বাকি অর্ধেক ডার্ক ম্যাটার দিয়ে তৈরি। তার পিঠে থেকে বেরোনো যান্ত্রিক তারগুলো সরাসরি ওই এনার্জি মেশিনের সাথে যুক্ত। রাহুটেক অয়নদের দেখে অট্টহাস্যে হেসে উঠল, আরও কয়েকটা বোকা কীট এসেছে মরতে। কার্সিনোমার সাম্রাজ্যে তোমাদের স্বাগত। আমি তোমাদের শরীরের শক্তিটুকুও শুষে নেব। রাহুটেক তার ডার্ক লেজার ক্যানন থেকে অয়নের দিকে ভয়ঙ্কর আক্রমণ শানল, কিন্তু অয়ন এবার কোনো ফিজিক্যাল অস্ত্র বের করল না। শ্রীকৃষ্ণের দেওয়া জ্ঞান তার মনে পড়ল, সব কিছুই ভাইব্রেশন। অয়ন ধ্যানের ভঙ্গিতে 2 হাত প্রসারিত করল। তার অবচেতন মন থেকে ওঙ্কার স্পন্দনের একটি বিশাল সোনালি ফায়ারওয়াল তৈরি হল। রাহুটেকের লেজার সেই ফায়ারওয়ালে ধাক্কা খেয়ে গলে গেল। ব্যাস এবং লুমিনা পাশ থেকে রাহুটেকের যান্ত্রিক বাহুগুলোর উপর আক্রমণ শুরু করল। রাহুটেক বুঝতে পারল এই অয়ন কোনো সাধারণ যোদ্ধা নয়। সে মরিয়া হয়ে গ্রহের কোর থেকে শুষে নেওয়া পুরো প্রাণশক্তি নিজের শরীরের ভিতর ঢুকিয়ে এক বিশাল দানবের রূপ নিল। অয়ন, ওর ভেতরে এখন পুরো গ্রহের শক্তি, ওকে ফিজিক্যালি মারা অসম্ভব। ব্যাস চিৎকার করে উঠল। অয়ন চোখ বন্ধ করল। সে তার অবচেতন মনকে সরাসরি জেফার 9 গ্রহের আত্মা বা কোরের সাথে কানেক্ট করল। যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, অয়ন বিড়বিড় করে বলল। অয়ন তার নিজের পবিত্র স্পন্দন পুরো গ্রহের মাটির ভিতর দিয়ে প্রবাহিত করে দিল। গ্রহের যে কোর থেকে রাহুটেক শক্তি শুষে নিচ্ছিল, সেই শক্তি হঠাৎ করে ডার্ক এনার্জি থেকে পাল্টে গিয়ে সনাতনী শুদ্ধ আলোতে পরিণত হল। রাহুটেকের যন্ত্র শুদ্ধ আলোর স্পন্দন সহ্য করতে পারে না। তার টিউব দিয়ে ডার্ক এনার্জির বদলে শুদ্ধ আলো তার সাইবর্গ শরীরে প্রবেশ করতেই তার ভেতরের সিস্টেম ওভারলোড হয়ে গেল। না! রাহুটেক যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার যান্ত্রিক শরীর ফেটে টুকরো টুকরো হয়ে গেল এবং গ্রহভক্ষক মেশিনটি প্রবল বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল। মেশিন ধ্বংস হতেই গ্রহের আটকে থাকা প্রাণশক্তি আবার বায়ুমণ্ডলে ফিরে এলো। জেফার 9-এর কালো আকাশ আবার নীল হতে শুরু করল। মরা গাছপালায় নতুন সবুজ পাতা গজায়।
লুমিনা আনন্দে কেঁদে ফেলল। কিন্তু রাহুটেকের ছিন্ন ভিন্ন মাথাটার ভেতর থেকে একটা স্পিকার হঠাৎ বেজে উঠল। সেখান থেকে কার্সিনোমার ঠান্ডা গলা শোনা গেল। অ্যাভাটার, তুমি আমার একটি ছোট্ট খেলনা ভেঙেছ মাত্র। আমি ততক্ষণে আরও 10টা গ্রহের শক্তি শুষে নিয়েছি। তুমি আমাকে আটকাতে পারবে না। আমি আসছি তোমার পৃথিবীর দিকে। কণ্ঠস্বরটি চিরতরে বন্ধ হয়ে গেল। অয়ন আকাশের দিকে তাকিয়ে গভীর শ্বাস নিল। সে জানে কার্সিনোমার সাথে সরাসরি যুদ্ধ এখনও বাকি। মাল্টিভার্সে এরকম অসংখ্য গ্রহ ছড়িয়ে আছে, যেখানে কার্সিনোমার অন্যান্য অনুচররা ধ্বংসলীলা চালাচ্ছে। ব্যাস অয়নের পাশে এসে দাঁড়াল। কার্সিনোমা বিশাল শক্তিশালী হয়ে উঠেছে অয়ন, আমাদের ওকে খুঁজতেই হবে। অয়ন হাসল। আমাদের যাত্রা তো সবে শুরু ব্যাস, চলো মাল্টিভার্সের স্পন্দন বাড়াতে হবে। তারা তাদের স্পেসশিপ বা পোর্টালে উঠে বসল, মাল্টিভার্সের এক নতুন অজানা সৌরজগতের উদ্দেশ্যে। জেফার 9 গ্রহে রাহুটেকের ধ্বংসাবশেষের মাঝখান থেকে ইরা একটি কালো রঙের স্পন্দিত মেমোরি ক্রিস্টাল খুঁজে পেল। অয়ন, এটা রাহুটেকের সেন্ট্রাল প্রসেসর নয়। ইরা ক্রিস্টালটা স্ক্যান করতে করতে বলল, এটা একটা এনক্রিপ্টেড কোয়ান্টাম ডায়েরি। এর ভেতরে কার্সিনোমার সোর্স কোডের কিছু মেমোরি ডেটা বা স্মৃতি জমা আছে। ব্যাস ক্রিস্টালটা হাতে নিয়ে বলল, আমরা যদি এটা হ্যাক করতে পারি, তবে আমরা জানতে পারব কার্সিনোমার আসল দুর্বলতা কোথায়, জানতে পারব সে কে ছিল। তারা 3 জন স্পেসশিপে ফিরে এলো। ইরা তার ল্যাপটপের সাথে পৃথিবীর ল্যাবে তৈরি করা মুখ্য ড্রাইভের অ্যালগরিদম কানেক্ট করে ক্রিস্টালটি ডিকোড করতে শুরু করল। হঠাৎ স্পেসশিপের ভেতরে একটি বিশাল ত্রিমাত্রিক হলোগ্রাম প্রজেক্টেড হল। শুরু হল কার্সিনোমার অতীত। হলোগ্রামের দৃশ্যটি মাল্টিভার্সের ইউনিভার্স 77-এর একটি অত্যন্ত উন্নত কিন্তু মৃতপ্রায় গ্রহের। গ্রহটির আকাশ ধোঁয়ায় ঢাকা, বাতাস বিষাক্ত। দৃশ্যপটে দেখা গেল একজন সাধারণ কিন্তু প্রতিভাবান বিজ্ঞানীকে। তার নাম কনিষ্ক। তার চোখে মুখে চরম হতাশা এবং ক্লান্তি। কনিষ্কের সামনে একটি গ্লাসের চেম্বারে শুয়ে আছে তার স্ত্রী এবং ছোট্ট মেয়ে। তারা এক অজানা মহাজাগতিক রেডিয়েশনজনিত রোগে আক্রান্ত। তাদের শরীরের প্রাণ শক্তি বা ভাইব্রেশন ধীরে ধীরে শূন্যের দিকে নেমে যাচ্ছে। চিকিৎসাবিজ্ঞানের কোনো ঔষধ তাদের বাঁচাতে পারছে না। হলোগ্রামের ব্যাকগ্রাউন্ডে কনিষ্কের ভয়েস ওভার শোনা গেল। আমি মহাবিশ্বের নিয়ম মেনেছিলাম, আমি মন্দিরে গিয়েছি, শুদ্ধ কর্ম করেছি, কিন্তু এই সিমিউলেশন খুব নিষ্ঠুর। এখানে ভগবান শুধু কর্মের হিসাব রাখেন, আবেগের নয়। আমার গ্রহের মানুষেরা তাদের পাপের কারণে গ্রহটাকে ধ্বংস করেছে, আর তার শাস্তি পাচ্ছে আমার নিষ্পাপ মেয়েটা। আমি এই নিয়ম মানি না। কনিষ্ক বুঝতে পেরেছিল যে মহাবিশ্বের সব কিছুই এনার্জি বা স্পন্দন। সে তার ল্যাবে দিনের পর দিন না ঘুমিয়ে একটি যন্ত্র বানাল, প্রাণ শোষক। তার ধারণা ছিল যেহেতু এনার্জি কখনো ধ্বংস হয় না, শুধু স্থানান্তরিত হয়, তাই সে যদি চারপাশের প্রকৃতি থেকে শুদ্ধ এনার্জি বা প্রাণ শক্তি শুষে নিয়ে তার স্ত্রী কন্যার শরীরে ইনজেক্ট করে, তবে তারা বেঁচে যাবে। হলোগ্রামে দেখা গেল কনিষ্ক তার যন্ত্রটি চালু করেছে। যন্ত্রটি ল্যাবের বাইরের জঙ্গল থেকে সমস্ত গাছের প্রাণ শক্তি শুষে নিল। গাছগুলো চোখের সামনে কালো ছাই হয়ে গেল, আর সেই নীল এনার্জি চেম্বারের ভেতর দিয়ে তার মেয়ের শরীরে প্রবেশ করল। মেয়েটা চোখ খুলল। কনিষ্ক আনন্দে কেঁদে ফেলল, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। প্রকৃতি থেকে জোর করে ছিনিয়ে নেওয়া এনার্জি বা প্রাণ কোনো মানুষের শরীর ধারণ করতে পারে না, যদি না তার নিজের ভেতরের অরা বা কর্মশুদ্ধ থাকে। কয়েক ঘণ্টার মধ্যেই কনিষ্কের স্ত্রী এবং মেয়ের শরীর সেই অতিরিক্ত এনার্জির চাপে রিয়্যাক্ট করতে শুরু করল। তাদের শিরাগুলো নীল হয়ে ফেটে গেল এবং তারা ভয়ঙ্কর যন্ত্রণায় কনিষ্কের চোখের সামনেই মারা গেল। কনিষ্ক আর্তনাদ করে ফ্লোরে লুটিয়ে পড়ল। সিস্টেম, এই সিস্টেমটাই একটা অভিশাপ। কনিষ্ক পাগলের মতো চিৎকার করতে লাগল। দেবতারা কৈলাসে বসে এই এনার্জি ইকোনমি কন্ট্রোল করছে, তারা আমাদের প্রাণ শক্তি নিয়ে খেলছে। আমি এই সিস্টেমকে ধ্বংস করে দেব। আমি নিজেই মহাবিশ্বের মেইন সার্ভার হয়ে যাব। আজ থেকে আমি আর কনিষ্ক নই, আমি হলাম এই মহাজাগতিক সিমিউলেশনের ক্যান্সার। আমি একটা গ্রহের প্রাণ শক্তি শুষে নেব, যতক্ষণ নাই মহাবিশ্ব শূন্য হয়ে যায়। আমিই হব শেষ ঈশ্বর। আমি কার্সিনোমা। হলোগ্রামের দৃশ্যটি কাঁপতে কাঁপতে নিভে গেল। স্পেসশিপের ভেতর পিন পতন নিস্তব্ধতা। ইরা তার ল্যাপটপ বন্ধ করে দিল, তার চোখে জল। অয়ন, কার্সিনোমা তো কোনো জন্মগত রাক্ষস ছিল না, সে শুধু একজন অসহায় বাবা ছিল যে তার পরিবারকে বাঁচাতে চেয়েছিল। শোক আর সিস্টেমের প্রতি রাগ তাকে দানব বানিয়ে দিয়েছে। ব্যাস দীর্ঘশ্বাস ফেলল।
সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন তারাই হয় অয়ন, যাদের উদ্দেশ্যের পেছনে একটা ট্র্যাজিক সত্যি লুকিয়ে থাকে। কার্সিনোমা মনে করে সে মহাবিশ্বকে এই সিমিউলেশনের কষ্ট থেকে মুক্তি দিচ্ছে, সব কিছু ধ্বংস করে। অয়ন জানালার বাইরে অনন্ত মহাকাশের দিকে তাকাল। তার ভেতরের মহাকাল সত্তা এখন আর শুধু রাগ অনুভব করছে না, অনুভব করছে এক গভীর করুণা। অয়ন শান্ত গলায় বলল, ওর ভেতরের শোকটাই ওর আসল ডার্ক ম্যাটার। ওকে সাধারণ অস্ত্র দিয়ে মারা যাবে না ইরা, ওকে মারতে হলে ওর অবচেতন মনে লুকিয়ে থাকা ওই কনিষ্ক নামের অসহায় বাবাটাকে মুক্তি দিতে হবে। অয়ন স্পেসশিপের কন্ট্রোল প্যানেলে হাত রাখল। ব্যাস, ন্যাভিগেটর সেট করো, কার্সিনোমা যে প্রোটিনেই থাকুক না কেন, আমরা সেখানে যাব। ঠিক সেই মুহূর্তে ইরা অয়নের হাতটা চেপে ধরল। দাঁড়া অয়ন, পুরো মাল্টিভার্সে অন্ধের মতো কার্সিনোমাকে খোঁজার চেয়ে একটা ভালো বুদ্ধি আছে। ইরা ল্যাপটপের স্ক্রিনে ইউনিভার্স 77 অর্থাৎ ইউনিভার্স 77-এর ম্যাপটা জুম করল। কার্সিনোমা অর্থাৎ কনিষ্ক নিজের গ্রহের সমস্ত শক্তি শুষে নিয়েছিল ঠিকই, কিন্তু তার প্রথম ল্যাবরেটরি তো ওই গ্রহেই ছিল। আমরা যদি কার্সিনোমার মেইন প্ল্যানেটে যাই, তবে হয়তো তার সোর্স কোডের কোনো দুর্বলতা বা তার পরবর্তী টার্গেট সম্পর্কে কোনো ক্লু পেয়ে যাব। ব্যাস সায় দিল। ইরার কথা একদম লজিক্যাল। ভিলেনকে বুঝতে হলে তার জন্মস্থানে যাওয়াটা সবচেয়ে জরুরি। অয়ন ন্যাভিগেটরের কোঅর্ডিনেট চেঞ্জ করে দিল। স্পেসশিপ নীল পোর্টাল চিরে প্রবেশ করল কার্সিনোমার আদি গ্রহ ইউনিভার্স 77-এ। স্পেসশিপ যখন গ্রহের মাটিতে নামল, চারদিকের দৃশ্য শিউরে ওঠার মতো। পুরো গ্রহটা একটা বিশাল শ্মশানের মতো। কোনো গাছ নেই, জল নেই, মাটিগুলো পোড়া কয়লার মতো কালো। বায়ুমণ্ডলে কোনো প্রাণশক্তি বা ভাইব্রেশন অবশিষ্ট নেই। অয়ন, ইরা এবং ব্যাস স্পেসশিপ থেকে বাইরে পা রাখল। হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই চারপাশের পোড়া মাটি প্রবল বেগে কাঁপতে শুরু করল। কালো ছাইয়ের ভেতর থেকে একটা ভয়ঙ্কর এনার্জি বিম সোজা তাদের স্পেসশিপের দিকে ধেয়ে এলো। অয়ন কোনোমতে তার মহাকাল শিল্ড তৈরি করে স্পেসশিপটাকে বাঁচাল। ছাইয়ের মেঘ ভেদ করে তাদের সামনে এসে দাঁড়াল এক নারী মূর্তি। কিন্তু তিনি কোনো সাধারণ নারী নন। তার শরীর ফেটে যাওয়া পাথর এবং ক্ষয়প্রাপ্ত এনার্জি দিয়ে তৈরি। তার হাতে একটি ভাঙা কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী এনার্জি অস্ত্র। তার চোখ থেকে প্রলয়ের আগুন ঝরছে। তিনি হলেন এই গ্রহের অধীশ্বরী, দেবী প্রলয়িনী। তোমরা কার্সিনোমার চর, তোমরা আমার গ্রহের শেষ শক্তিটুকুও লুট করতে এসেছ। আমি তোমাদের কাউকে জ্যান্ত ফিরতে দেব না। দেবী প্রলয়িনী এক ভয়ঙ্কর গর্জনে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। দেবী প্রলয়িনীর আক্রমণ এত দ্রুত এবং শক্তিশালী ছিল যে ব্যাস ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ল। এবার অয়ন এবং ইরা আর অপেক্ষা করল না। তারা বুঝতে পারল সাধারণ যুদ্ধ করে লাভ নেই। অয়ন তার চোখ বন্ধ করে অবচেতন মনের চূড়ান্ত স্তরে পৌঁছাল। তার শরীর ভেদ করে বেরিয়ে এলো মহাকালের নীল ঐশ্বরিক আলো। অন্যদিকে ইরা তার হাত তুলে মা দুর্গার সেই চরম রক্তিম অরা জাগ্রত করল। দুটি পরম শুদ্ধ এবং শক্তিশালী সনাতন স্পন্দন পুরো মৃত গ্রহটাকে এক মুহূর্তের জন্য আলোকিত করে তুলল। এই স্পন্দন অনুভব করা মাত্রই দেবী প্রলয়িনীর আক্রমণ মাঝপথেই থেমে গেল। তার ক্রোধে জ্বলতে থাকা চোখ শান্ত হয়ে এল। তিনি অবাক হয়ে অয়ন আর ইরার দিকে তাকালেন। এই স্পন্দন, এই পবিত্র কোড, তোমরা তো কার্সিনোমার অনুচর ন। দেবী প্রলয়িনী তার হাতের অস্ত্র নামিয়ে রাখলেন। তার গলা থেকে এক গভীর হাহাকার বেরিয়ে এলো। তোমরা রুট ইউজার, তোমরা সনাতন ফায়ারওয়ালের রক্ষক। যুদ্ধ থেমে গেল। দেবী ক্লান্ত হয়ে পোড়া মাটির ওপর বসে পড়লেন। অয়ন আর ইরা দেবীর কাছে গিয়ে সম্মান জানাল। দেবী, এই গ্রহের এমন ভয়ঙ্কর দশা কিভাবে হল, আর আপনি এখানে একা কেন? দেবী প্রলয়িনী বিষণ্ণ গলায় তার গল্প বলতে শুরু করলেন। এই গ্রহের মানুষজন অত্যন্ত লোভী হয়ে গিয়েছিল। তারা প্রকৃতির সমস্ত নিয়ম, সমস্ত স্পন্দন ধ্বংস করে ফেলেছিল। যখন পাপের ভার সহ্য করা যাচ্ছিল না, তখন এই গ্রহের ইমিউন সিস্টেম বা রক্ষা কবচ হিসাবে আমার জন্ম হয়। আমার কাজ ছিল একটা প্রলয় বা ধ্বংসলীলা তৈরি করে গ্রহটার সমস্ত পাপ মুছে ফেলা এবং তারপর গ্রহটাকে নতুনভাবে রিবুট বা পুনর্নির্মাণ করা। দেবীর চোখে জল চিকচিক করে উঠল। আমি ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু গ্রহটাকে নতুন করে বানানোর আগেই কনিষ্ক অর্থাৎ কার্সিনোমা তার প্রাণ শোষক যন্ত্র চালু করে। সে পাগল হয়ে গ্রহের কোরের সমস্ত এনার্জি, আমার নতুন সৃষ্টির সমস্ত প্রাণশক্তি চুষে নিয়ে পালিয়ে যায়।
যার ফলে আমার রিবুট প্রসেস ফেল করে। গ্রহের সবাই মারা যায়, কেউ বাঁচে না। আর গ্রহের সাথে যুক্ত থাকার কারণে কার্সিনোমা আমারও প্রায় সমস্ত শক্তি শুষে নিয়েছিল। আমি চরম দুর্বল হয়ে এই মৃত গ্রহে চিরকালের জন্য আটকা পড়ে যাই। দেবীর কথা শুনে অয়ন আর ইরা হতবাক। কার্সিনোমা শুধু সাধারণ মানুষদেরই নয়, স্বয়ং একজন দেবীকেও মৃত্যুর মুখে ঠেলে গিয়েছিল। পেছন থেকে ব্যাস এগিয়ে এলো। তার মাথায় এক দুর্দান্ত আইডিয়া ঘুরছে। অয়ন, ইরা, ব্যাস দ্রুত গলায় বলল, আমরা এই দেবীকে এই মৃত সার্ভারে বা গ্রহে এভাবে ফেলে রেখে যেতে পারি না। কার্সিনোমার আদি গ্রহের দেবীর চেয়ে কার্সিনোমাকে ভালো আর কেউ চেনে না। আমরা যদি ওনাকে আমাদের স্পেসশিপে নিয়ে যাই আর অয়নের অমৃত আর ইরার দুর্গা অরা দিয়ে ওনার ক্ষয়প্রাপ্ত শক্তি বা কোর এনার্জি রিচার্জ করে দিই, তাহলে উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ইরা সম্মতি জানাল, একদম ঠিক। আর সুস্থ হয়ে ওঠার পর দেবী প্রলয়িনী যদি আমাদের দলে যোগ দেন, তাহলে কার্সিনোমার বিরুদ্ধে আমাদের শক্তি কয়েক হাজার গুণ বেড়ে যাবে। দেবী প্রলয়িনী অয়ন আর ইরার দিকে তাকালেন। তার চোখে এক নতুন আশার আলো। অয়ন তার দিকে হাত বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল, দেবী, এই গ্রহের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আপনি কি মাল্টিভার্স বাঁচাতে আমাদের সাথে এই মহাজাগতিক কুরুক্ষেত্রে যোগ দেবেন? দেবী প্রলয়িনী অয়নের হাত ধরলেন। কার্সিনোমাকে তার পাপের ফল আমি নিজের হাতে দেব। চলো রুট ইউজার। তারা দেবীকে স্পেসশিপে তুলে নিল। স্পেসশিপের ভেতরে অয়ন আর ইরার শুদ্ধ অরা দেবীর শরীরে প্রবেশ করতেই দেবীর ক্ষয়প্রাপ্ত রূপ আবার এক ঐশ্বরিক জ্যোতিতে পূর্ণ হতে শুরু করল। মাল্টিভার্সের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিভাইরাস টিম এবার কার্সিনোমার দিকে এগোচ্ছে।